নমস্কার, আজকাল ডট-ইনের এক বচন বহু বচন পডকাস্টে আপনাদের আবার স্বাগত জানাই। আজকে আমাদের অতিথি অনিক দত্ত। অনিকবাবুকে স্বাগত জানাই। অনেকগুলো প্রশ্ন জিজ্ঞাসা ভিড় করে আসছে, তবে আমরা যেভাবে আমাদের প্রত্যেকটা এপিসোড শুরু করি সেভাবেই একটু শুরু করব। আপনার ছোটবেলাটা, এই যে আসলে আমরা সবাইকেই এই প্রশ্নটা করি, তার কারণ হয়তো একটা পরিবেশ, হয়তো একটা আধার ছোটবেলা থেকে থাকে যেটার পরিপ্রেক্ষিতটা ভবিষ্যতে দেখা যায়। অবশ্যই। হ্যাঁ, সেই ছোটবেলাটায় আপনার ছোটবেলাটা ঠিক কোথায় কেটেছে? কলকাতা শহরে? কলকাতা শহরে। এবং আমরা অফ ক্যামেরা কথা বলছিলাম, তখন অনেকদের কাছ থেকে জানতে চাইছিলাম, উনি বললেন যে পাঠভবন, সাউথ পয়েন্ট এবং সেন্ট জেভিয়ার্স, তার আগে মন্টেসরি শিশু ভবন বলে প্রথম কলকাতার মন্টেসরি। হ্যাঁ, এবং সেই স্কুল জীবনে এই সিনেমা টিনেমা দেখা বা সিনেমার কাছাকাছি আসা বা সান্নিধ্যটা কিরকম ছিল স্কুল জীবনে? কিভাবে এলেন এই বিষয়টার সঙ্গে? স্কুল জীবন আমার মনে আছে যে প্রথম যে মন্টেসরি বললাম, সেখান থেকে আমার প্রথম ছবি দেখতে নিয়ে গিয়েছিলেন আমার বাবা মা। সেই ছবিটা ছিল হাটারি। আচ্ছা। তো আমি যে খুব মানে ডানপিটে ছিলাম তা না, কিন্তু বিভিন্ন অ্যাডভেঞ্চার ওই বয়স থেকেই করতে আরম্ভ করেছিলাম। যেরকম আমাদের স্কুলের ব্যাক গেট দিয়ে বেরিয়ে গিয়ে কাছে আমার পিসির বাড়িতে পালিয়ে যাওয়া ইত্যাদি। তো ওইটা ছিল, হাটারিটা ছিল আর কি। একদল লোক, তারা এই বন্য প্রাণী ইত্যাদি তারা ধরে, যেখানেই হয়, মানে আমার যতটুকু মনে আছে সেটা দেখানো হয়নি, বিক্রি বাট্টা বা সার্কাস ইত্যাদিতে। তো ওই ধরাটা নিয়ে তো একটা স্টেশন ওয়াগন, একজন বসে একটা চেয়ার লাগানো, সেখান থেকে ল্যাসো দিয়ে ধরছে, মনে আছে একটা রাইনোসরাস, একটা গন্ডার ধরলো। তো আমার বাবার একটা ওই চা বাগানের কানেকশনে একটা স্টেশন ওয়াগনও ছিল। তো স্টেশন ওয়াগনটায় আমি বসে, আমি মনে আছে যে ওই ব্যারাকপুরে জুট মিল কোয়ার্টার্সে আমার দাদু থাকতেন, মামা বাড়ি, সেইখানে বসে আমি একটা ল্যাসো বানিয়েছিলাম। এবং আশপাশ দিয়ে তো জন্তু জানোয়ার পেতাম না, হোমোসেপিয়েন্স যারা যেত তাদের ওপর, এবং সেটা মারাত্মক আকার নিতে পারতো যদি আমার টিপটা আর কি ঠিক হতো আর কি। কারণ ল্যাসোটা কিন্তু ঠিক মতো বানিয়েছিলাম একজনের সাহায্য নিয়ে বাড়িতে কাজ। তো এরপরে আমি প্রথম যে ছবিগুলো দেখতাম সেগুলো হলো সাউন্ড অফ মিউজিক, ম্যারি পপিন্স, বর্ন ফ্রি। তো আমার একটা ধারণা হয়েছিল যে ছবি মানে ইংরেজিতে হয়, হ্যাঁ, সবটা বুঝতে পারি কি পারি না। তারপর সেইটা ভুল বাংলো গোপী গাইন বাঘা বাইন। ও না, তার আগে একবার আমার দিদিরা, দুই জারতো দিদি আমার খুব ছোটোবেলায় পথের পাঁচালী দেখতে নিয়ে যান। আচ্ছা। সেটা তো দেখে একদম কেঁদে কেঁদে একসা আমি বাড়িতে এসে বলে আমি কোনোদিন আর এই বাংলায় ছবি দেখবো না। কেন এত দুঃখ থাকে? প্রচণ্ড দুঃখ থাকে। তারপর ইয়েতে বুঝলাম যতদিন, আর তার আগে এই গানটা শুনেছি যে গোপী গাইন বাঘা বাইন দিয়ে সেটার মানে সেই ভ্রান্ত ধারণা আমার ভাঙলো আর কি। গোপী গাইন বাঘা বাইন আপনি সিনেমা হলে দেখতে গেলেন? হ্যাঁ, এবং সেটা একাধিকবার। হ্যাঁ, সেটার কি এক্সপিরিয়েন্স হলো? মানে দেখে সাংঘাতিক ইম্প্যাক্ট, সেটা বাড়ি থেকে, স্কুল থেকে ইত্যাদি ইত্যাদি। তারপরে যেটা ইম্প্যাক্টটা এতটাই হলো যে আমাদের যে বাড়িটা ছিল সেটা একটা বড় হল ঘরকে মাঝখানে ডিভাইড করা হয়েছিল পর্দা দিয়ে, পুরো অ্যাক্রস দিয়ে পর্দা। একদিকে খাওয়ার টেবিল থাকতো আর একদিকে বসার বন্দোবস্ত। তো আমরা একবার মনে আছে এই পাড়ার বাচ্চারা মিলে সবাই ওই বড়দের তত্ত্বাবধানে নাটক, গান ইত্যাদি হলো। তো আমি একটা এতে পার্টিসিপেট করে, দুটোতে পার্টিসিপেট করেছিলাম। একটা দিকে এই পর্দার একদিকে ইয়ে হতো কি নাম, তোমার দর্শকরা বসতো মাটিতে, আর আরেকদিকে হতো এই পুরো। তো একটা ছিল ওই যা তখন হতো আর কি স্ট্যান্ডার্ডগুলোর মধ্যে একটা অবাক জলপাট, যেটা সবাই ছোটবেলায় করে থাকে। হ্যাঁ,
আর তাছাড়া আমরা একটা ইনোভেটিভ করলাম, একটা গান করেছিলাম গুপি গাইন ভাগাবাইন থেকে। আমার মোটা সোটা মামা আছেন, তিনি হলেন কি নাম, ওই জওহর রায়ের হ্যাঁ মন্ত্রী। হ্যাঁ। আর আমি গুপি, আর একটা পাড়ার ছুটকো ছেলে, সে বাঘা একটা ওই খেলনার ঢোল নিয়ে, ও মন্ত্রী মশাই, ষড়যন্ত্রী মশাই, থেমে থাকো। দ্যাট ওয়াজ দ্য ইম্প্যাক্ট। সো হ্যাঁ, সেই ইম্প্যাক্টটা এখনো চলছে, সেটা বোঝা যায় অনেকদার কথাবার্তায় এবং স্পষ্ট মত প্রকাশে। আমি আরেকটু সময় পেরিয়ে এলাম, ধরুন আপনি জেভিয়ার্সে কলেজে ঢুকলেন, এবং যেহেতু আপনার ছোটবেলার কথা আপনি যখন বলছিলেন, বিশ্বের ছবির সঙ্গে সেই সময় থেকেই আপনার পরিচয়, মানে যেটা আপনি বললেন যে ইংরেজিতেই হয় ছবি, আমার মনে হতো ছোটবেলায় যে বাংলায় বুঝি হয়, কিন্তু সব বিশ্বের সব ছবি না, সব ছবি যেগুলো আসতো, যেগুলো রিলিজ করতো। হ্যাঁ হ্যাঁ, কারণ বাচ্চাদের ছবি তো খুব বাংলায় বেশি সংখ্যক হতো না, আর হিন্দিতে যেগুলো হতো সেগুলো করে বাচ্চা, এমনিতেই আমাদের হিন্দি ছবি দেখতে দেওয়া হতো না, বা বাংলাদের ওই ধরনের সকল বড়দের ছবি, যেখানে মা এসে গল্প বলতেন, এরপরে শর্মিলা আর রাজেশ খান্নার ভাব হলো। ভাব জিনিসটা নিয়ে একটু ইন্ট্রিক্ট ছিলাম, কিন্তু মানে এইসব উত্তম সুচিত্রা বা তখন যারা ছিলেন আর কি, সেগুলো দেখতে দেওয়া হতো না। আমাদের কিছু বন্ধুদের দেখতে নিয়ে যেতেন, কিন্তু কোনো রকম যদি অন্তরঙ্গ দৃশ্য হতো, চোখের সামনে হাত দিয়ে রাখা। তো সুতরাং ওই সকল ছবি হিন্দিতে যেগুলো আসতো, আমার বাবার অবাঙালি বন্ধু তারা সব বাচ্চাদের নিয়ে যেত। তো আমার খুব রাগ হতো যে আমি তো একবার বলেছে যে ইসকো লে চল হয়ে চিলড্রেন্স ফিল্ম কি না, হাতি মেরে সাথী আর জানাওয়ার আর ইনসান। তো সেখানেও কিন্তু ভাবটাবের ব্যাপার ছিল, তো সেটাও আমি মিস করিনি। তো আপনার এই মানে যে সময়টা আপনি কলেজে আসছেন, কলেজে ঢুকছেন, সেই সময়টায় ছবি দেখার সত্যি এত সুযোগ ছিল না। এখন যেমন ওটিটি প্ল্যাটফর্মসে সারা বিশ্বের ছবি বিভিন্নভাবে দেখা যায়, তখন দেখা যেত না। কিন্তু সেই সময়েও বিদেশের প্রচুর ছবি, যে ছবিগুলো সিনে সেন্ট্রাল বা গোর্কি সদন বা ম্যাক্সমূলা ভবন এরকম জায়গায় দেখানো হতো, সরলা রায় মেমোরিয়াল, হ্যাঁ হ্যাঁ, তো ক্যালকাটা ফিল্ম সোসাইটি, যেটা সতীশ বাবু, হ্যাঁ, তো হ্যাঁ, তো এই যে বিশ্বের জনপ্রিয় বলবো না, মানে আলোচিত ছবি যেগুলো বিশ্বের শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্মাতারা বানিয়েছেন, সেগুলো বিভিন্ন সময় এখানে দেখা যেত। সেগুলোর অ্যাক্সেস আপনি কিভাবে পেলেন, কিভাবে দেখতে শুরু করলেন সেগুলো? প্রথম যখন দেখেছি তখন ওটা কার্ড পাওয়াটা খুব সহজ ছিল না। হ্যাঁ, বড় ক্লাবের কার্ড পাওয়ার মতোই সেটা। দ্বিতীয়ত আমার বোধ হয় তখন 18 বছর হওয়ার কারণ অনেকগুলো আনসেন্সার্ড থাকতো, এবং তার জন্য ছেলেপুলেদের খুব বেশি আরো উৎসাহ ছিল, কারণ এত ইজিলি তো অ্যাভেলেবল ছিল না নেটে অল কাইন্ডস অফ। তো সেই সময় একটা অপরাধী করেছি আর কি। আমার এমনিতে এই ধরনের ক্রিমিনাল নিয়ে নেই, ব্যান্ড অফ মাইন্ড, কিন্তু আমার মামা তখন বিদেশ চলে যাচ্ছে। তো আমি একদিন দেখলাম ওর কার্ড, আমি বলে নিয়ে না, বলো হ্যাঁ আমার আর কী লাগবে এখানে। তো সেইখানে গিয়ে ভেতরে প্লাস্টিক ফোল্ডার মতো ছিল, দেখি ছবিটা বার করে ও ছবিটুকু আমি ততদিনে লম্বা টম্বা হয়েছে, তো সেটা দিয়ে প্রথম ছবি দেখেছিলাম। এখনও মনে রয়েছে যে আমি দেখলাম ছবিটার নাম হলো দ্য রেড সাম। প্রথমে রেড সান ভেবেছিলাম, দেখলাম সাম, PSALM। তখনও সাম মানে এটা জানি না, পরে জানি। আর মিকলস ইয়ানস্কো, পরে শুনলাম তার উচ্চারণটা হলো মিকলো ইয়াংচো, হাঙ্গেরিয়ান। আচ্ছা। তো আমি বিন্দু বিসর্গ কিছুই বুঝলাম না। প্রচুর মহিলা, তারা ইন ভেরিয়াস ডিগ্রিজ অফ আন্ড্রেস, তারা উ করে গান হচ্ছে আর হাত পা দোলাচ্ছে। তো আমার এক বোদ্ধা দাদাকে এসে বললাম যে মর্মোদ্ধার করে দিতে, সে আমায় আরও কঠিন সব মিজোসে টিজোসে এইসব বোঝাতে আরম্ভ করলো। আমি বললাম থাক, যে এটা। তারপরে লাকিলি অনেক ছবি আস্তে আস্তে VHS এলো,
তার আগে এমনকি ইয়েও ছিল, সুপার 8-এ কিছু দেখা যেত, কিন্তু সেগুলো মোস্টলি চার্লস চ্যাপলিন, বাস্টার কিটন, এই ধরনের, লরেন হার্ডি, বড় ফুল লেন্থ ইয়ে অত দেখা যেত না, শর্টস। তারপর এতে অনেকগুলো, যদিও এই পাড়ার যে ভিডিও পার্লারগুলো তাতে অনেক রকম ইয়ে ছবি ইত্যাদি থাকতো, মানে পপুলার বা পপুলিস্ট ছবিও থাকতো। তার মধ্যে মধ্যে কিন্তু কিছু কিছু হঠাৎ একটা ছবি বেরিয়ে যেত। হ্যাঁ, যেরকম ডি নিরোর প্রথম ছবি একটা আমার মনে আছে, নামটা মনে নেই, সম্ভবত ব্রায়ান ডি পালমারও প্রথম ছবি। এই ধরনের ছবি হঠাৎ হঠাৎ পেতাম আমরা, বা আমাদের ওই দাদারা বলতো সেই নামগুলো জেনে। তারপর অন্যান্য জায়গায়, যেরকম যাদবপুর ইউনিভার্সিটির গান্ধী ভবনে কিন্তু অন্যান্য ছবি দেখাতো, যেরকম আমি আইজেনস্টাইনের অনেকগুলো ছবি দেখেছিলাম ওখানে, আইভান দ্য টেরেবল 1, 2, 3, তারপর কুয়েভা মেক্সিকো এবং কাঞ্চনজঙ্ঘা, যেটা দুম করে দেখা যেত না। তারপর দূরদর্শন এসে গেছে, তখন দূরদর্শনে এই শনি রোববার ছবি দেখছি, সব রকম ছবি দেখছি, মানে তখনকার যেটাকে কমার্শিয়াল ছবি বলতো সেগুলো কিন্তু এখনকার মেইন স্ট্রিমের মতো নয়, বেশ গল্প কাঁচা বলা, খুব স্কিল্ড যারা বাড়াতেন, সে তরুণ মজুমদার হোক, অন্য অজয় কর, এদের করা। এছাড়া আস্তে আস্তে ইন্ট্রোডিউসড হলাম এই যে আমাদের ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তাদের সাথে, এবং তার সাথে সাথে তপন সিনহা। আচ্ছা, এই সত্যজিৎ, মৃণাল, ঋত্বিক এদের সঙ্গে ইন্ট্রোডিউস হওয়ার সময়টা কি এক মোটামুটি কাছাকাছি? হ্যাঁ, না, কারণ আমাদের স্কুলের পরে এটা এলো, মানে মাধ্যমিক দিতে দিতে এলো, তো সেই সময় আমাদের বাড়িটায় টিভি ছিল বলে ওটা একটা মিনি প্রেক্ষাগৃহ হয়ে গেছিল। আচ্ছা, আমি মাধ্যমিক অবধি দেখিনি, মানে তারপরে একদম বসতাম একদম পল্লী কথায়, হাঁস মুরগি পালন থেকে আরম্ভ করে একদম শেষ নিউজ অবধি, আর সিনেমাগুলো তো দেখতামই বাড়িতে। সেই ততদিন একটু বড় হয়েছি, ছাড় হয়েছে। তার মধ্যে প্রথম হিন্দি ছবি দেখার অফিসিয়াল বাবা ছিলেন না, মার মাসি নিয়ে গেল শোলে দেখতে, তো সেটার কি ইম্প্যাক্ট বোঝাই যাচ্ছে, মানে শোলে যদি প্রথম ছবি হয়। তারপর আমি তবে ফ্যান হয়ে গেলাম। আমি সেদিনই বলছিলাম আবিরকে যে তুমি দুটো ছবি নিয়ে করছো, আমি একদিনে 3টে ছবি দেখেছি অমিতাভের, 3টেই অতি খারাপ, কিন্তু দেখেছি। হ্যাঁ। তো এই যে ছবি দেখাটা শুরু হলো, সেই ছবি দেখা শুরু করার সময়, মানে যখন ইন্টারেস্ট তৈরি হচ্ছে, ফিল্ম ক্লাবে যাচ্ছেন বা এরকম, সেই সময়টা কি কখনো ভেবেছিলেন যে আপনি ছবি বানাবেন ভবিষ্যতে? আস্তে আস্তে একটা ইন্টারেস্ট আসছিল, মানে দেখার চেষ্টা করছিলাম আর কি, আন্দাজ করে নেওয়ার যে আচ্ছা এই শটটা নিচ্ছে, তাহলে ক্যামেরা কোথায় বসিয়েছে, কি না বসিয়েছে, শর্ট ডিভিশন, সেটা পরে বানাবোই সেইভাবে কিছু না। তো একটা সময় প্রতীকবাবু ছবি দেখেই মূলত মনে হলো যে এইটা তো মানে মন্দ হয় না যদি করা যায়। তারপর আবার দেখে খুব ঘাবড়ে গেছিলাম, অপরাজিত দেখে বললো না না বাবা, এইরকম ছবি তো পারবো না আমি, যে এত রিয়েলিস্টিক এত কিছু। সুতরাং না, ছবি সাধারণত একজন ছবির দর্শক, বেশিরভাগ দর্শক ভাবেন যে আমি অমিতাভ বচ্চনের মতন তারকা হব, আমি শাহরুখ খানের মতন তারকা হব, কিন্তু খুব কম লোকই ভাবেন যে আমি এরকম একটা সিনেমা বানাবো। মানে এই দুটোর মধ্যে তো একটা আজকাল তো মানে বাড়িতে বাড়িতে ফিল্ম। হ্যাঁ, সেটা ইদানিং হয়েছে বটে, কিন্তু যাই হোক, যেটা বলছিলাম যে, এবং দুটোই হতে পারে। অরসন ওয়েলস আছেন, চার্লি চ্যাপলিন। হ্যাঁ, সত্যজিৎবাবু ইচ্ছে করলেই করতে পারতেন, কারণ চেহারাপত্র খুব ভালো ছিল, অভিনয়টা নাকি শুনেছি সাংঘাতিক ভালো, দেখিয়ে দিতেন যাব। কিন্তু কিছু এর, হ্যাঁ, সেটা যে একেবারে কখনো হয়নি বা অন্যরা বলেনি, একটা দুটো এদিক ওদিক করিনি, কিন্তু আমার মধ্যে একটা কন্ট্রোল ফ্রিক লুকিয়ে আছে। আচ্ছা, তো সেইটা মানে নিজে অভিনয় করে নিজে ডিরেক্ট করা খুব মুশকিল, খুব বারবার সেট আপ করে দেখে, ফ্রেম দেখে। সেটা রীনাদিও বলেছিলেন যে
আর আরেকটা হলো যে আমি খুব সেলফ কনসিয়াস ছিলাম বলে আমার ধারণা। পরবর্তীকালে আমি এন্টার ডাবিং করেছি আমার ইয়ের জন্য এবং করে চলেছি। খুব কঠিন কঠিন যেগুলো লোকে অনেকে বুঝতেও পারে, নিজের মা অপরাজিততে ইন্দর ঠাকুরনের গলাটা আমি করেছি। তো সবাই বলে তো ডাব করতে পারিস, এত ভালো হয় না, তা না। খরাজের জন্য করেছিলাম ভূতের ভবিষ্যৎ, সেগুলো বাধ্য হয়ে, মানে এমন যেখানে তাদের পাওয়া যাচ্ছিল না। কিন্তু ওইখানে তো একটা গ্লাস ওয়াল রয়েছে ডাবিং ইয়েতে, একেবারে সোজাসুজি ক্যামেরা, সেটাতে যে আড়ষ্টতা কাটিয়ে ওঠার সেটা বোধহয় কিছুটা সময় লাগে। একদম প্রথম দিকের সাত হিন্দুস্তানি দেখলে এমনকি অভিমান অবধি অমিতাভের মধ্যে একটা ছিল, স্লাইট স্টিফনেস ছিল, সেটা আস্তে আস্তে কেটে যায়। কিন্তু তত দূর আর কি আমি যাইনি, মানে হয়তো করলো একবার একটা, আমার এক মামা আছেন রাজা দাশগুপ্ত, উনি একটি 21 পা বলে খুব পপুলার সিরিয়াল তখন ছিল, যখন ওই 52 এপিসোড হতো সাপ্তাহিক, মানে ইট ওয়াজ দ্য মোস্ট ফলোডি। তো তাতে হঠাৎ রাজামামা অ্যানাউন্স করলেন, এই শোন, তুই এবারে পরের এপিসোড থেকে তুই ঢুকবি বলে, একটা বড় ক্যারেক্টার, তাদের সাথে যারা তারাও খুবই মানে তখনকার নামি দামি লোকজন। তো সেই সব শুনে আমার হাত পা সেদিয়ে গেল যে অতটা আমি সামলাতে পারবো। আর আমি মনে হতো আমি ইমোট করতে পারবো না, কান্না কার বলো ওসব করতে হবে না, তুই যা। সেরকম ক্যারেক্টারটাও ভালো, ওই বিদেশ থেকে এসছে বা ম্যানেজমেন্ট গ্র্যাজুয়েট এরকম একটা কিছু। কিন্তু সেটা আমার তখন একটা ছোট আমার অ্যাক্সিডেন্ট হয়, সেটার মধ্যে আর যাচ্ছি না, সেইটা আমায় বাঁচিয়ে দিল আর কি। নাহলে ওইটায় ওই চরিত্রটা করলে হয়তো পপুলারিটি যেরকম বেনুদার হয়েছে, বেনুদার তো একেবারে ইচ্ছে ছিল না পেছনে ক্যামেরারই, এখন হঠাৎ 13 পার্বণে গোড়া হয়ে গিয়ে এখনো সেই চলছে। তাহলে তো ট্র্যাজেক্টরিটা অন্যরকম হতে হয়ে যায়। তারপরেও যে ছবি করতে পারা যায় না তা না, তবে আমার মনে হতো, এবং একটা দুটো ছোটোখাটো এই এপিসোডে ওই এপিসোডে করেছি, তাতে আমার মনে হলো না, আই থিঙ্ক আই শুড কনসেন্ট্রেট, আই যেটুকুই করছি আই এম এনজয়িং মাই সেলফ। পেছন থেকে খুবই সামান্য দিয়ে আরবো, তখন তো অপরচুনিটি ছিল না, কিচ্ছু ছিল না, চতুর্দিকে অন্ধকার, হ্যাঁ, মানে একবারে ভুসুন্ডির মাঠ। তো না, আর এইবার এইখান থেকে আরেকটা জিনিস জানতে ইচ্ছা করে যে আপনি সত্যজিতের নির্মাণের দ্বারা ভীষণ প্রভাবিত। সত্যজিৎ এবং সত্যজিতের শুধু চলচ্চিত্র নয়, আপনি বলেছেন তার সন্দেশ পত্রিকা পড়া দিয়ে ইত্যাদি সমস্ত কিছু থেকেই, ছবি আঁকা, ইলাস্ট্রেশন লেখা, তারপর ফেলুদা। হ্যাঁ, আপনি কিভাবে তারপর আমি বললাম এই সত্যজিৎ রায়ের এই ছবিগুলো, উপেন বা গোবিন্দ দেখেছি, কিন্তু তখন সত্যজিৎ রায়ের ছবি বলে দেখিনি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু আপনার উপেন্দ্র কিশোর, হ্যাঁ, আপনি কি গুপি গাইন বাঘাবাইন বা হীরক রাজার দেশের সত্যজিৎ এবং পথের পাঁচালীর সত্যজিৎ বা শেষের দিকে আগন্তুকের সত্যজিৎ, এদের মধ্যে কোনো ফারাক চোখে পড়ে আপনার? ফারাক তো উনি তো সব কিছু নিয়ে ডিটেকটিভ গল্প করেছেন, কমেডি করেছেন, পরশ পাথর, বিরিঞ্চি বাবা, পরশুরাম এরিয়ে, মানে হোয়াট হ্যাজ হি নট ডান, মিউজিক্যাল তুমি যেটা বলি, এবং তখন নিজে মিউজিকটা করছেন। আর একটা ফারাক দেখতে পারি ওই শেষের দিকে, তুমি আগন্তুক বললে বলে, শেষের ছবিগুলো আমার মনে হয়েছে যে এটা ওর ডিফারেন্ট সত্যজিৎ, যিনি আগের এতগুলো ছবি করে এসছেন। হি ইজ দ্য মাস্টার, বাট স্লাইটলি হ্যান্ডিক্যাপড মাস্টার, মানে ওই ইয়েগুলো খুঁজে পাচ্ছিলাম না, কিছু কিছু জিনিস ওর যে খুব প্রত্যেকটা জায়গায় প্রেসিশন বা ইয়ে, হ্যাঁ শারীরিক কারণ আর কিছু না। এবং এইটা দেখা যায় সব বড় পরিচালক, তুমি শেষের দিকে চ্যাপলিনের শাস্ত্রীয় ছবিটা দেখো, আমি কুরোসাওয়ার শেষ ছবিটা দেখে খুব আশাহত হয়েছি, কারণ ফিল্ম ইজ অলসো আ ফিজিক্যাল এক্সারসাইজ অ্যাপার্ট ফ্রম বিং মেড। তাছাড়া বোধ হয় ইয়েতে একটা শিফট হয়
তখন সত্যজিৎবাবু যেগুলো করছিলেন সেগুলো ওনাকে এমন ছবি করতে হচ্ছিল যেগুলো কন্ট্রোলড এনভায়রনমেন্টের মধ্যে বা সেটে, সিঁড়ি উঠতে পারেন না, চেয়ার দিয়ে ওঠাতে হয়। এবং ওর বক্তব্যটাই আসল নিয়েছিল, সেটা কিভাবে নেওয়া হচ্ছে, কোন লেন্স, কত কি, আগের যে একটা সাংঘাতিক শার্প একটা মাথা, সেইটার দিকে তখন আমার মনে হয় না ইট ওয়াজ এনি মোর ইম্পর্টেন্ট ফর হিম। ওকে, আমি সত্যজিতের প্রসঙ্গ নিয়ে শুরু হলো কথাটা। সত্যি একটা প্রশ্নে সত্যজিতের বিষয়টা শেষ করা যায় না। সত্যজিৎ রায় যে ধরনের ছবি দ্বারা প্রভাবিত, যে স্বভাববাদ, ন্যাচারালিজম নিয়ে যেভাবে, রিয়েলিজম নিয়ে যেভাবে প্রভাবিত, সেই রিয়েলিজমকে কি আপনি নিজে কখনো সেইভাবে দেখতে চেয়েছেন? সেই মানে সময়টাকে বা আপনার ফ্রেমিংয়ে, আপনার ছবির? না, সেটা যাই হয়েছে, যেটুকু হয়েছে সেটা অবচেতন মনেই হয়েছে যে আমি এইটা রিয়েলিজম করব। সবসময় যে রিয়েল ভূত তো খুব একটা রিয়েল জিনিস না, বা সারিয়াল কিছু করব না তা না, কিন্তু আমি দেখেছি একটা ক্লাসিক্যাল ন্যারেটিভ স্ট্রাকচার ওনার যেটা ছিল। এটা যদি একটু বলেন, মানে ক্লাসিক্যাল ন্যারেটিভ স্ট্রাকচারের যে কথাটা বললেন, খুব ইম্পর্টেন্ট একটা কথা আপনি বললেন, এটা একটু যদি বলেন। মানে ন্যারেটিভ স্ট্রাকচারটা সেটা চলে এসেছিল, মানে গল্প বলা আর কি, মানে আরম্ভ হচ্ছে, মাঝখানে থাকছে, শেষ হচ্ছে। গোদারকে জিজ্ঞেস করা হয়েছিল যে বিগিনিং, মিডল অ্যান্ড এন্ড, ওরা থাকা উচিত, বাট নট নেসেসারিলি ইন দ্যাট অর্ডার, আগে পড়ে। সেইটা একটা দুটো ছবিতে আমি চেষ্টা করেছি যেখানে ওই রকম আর কি, মানে বা একাধিক প্যারালাল টাইম স্প্যান বা জোনে দুটোর মধ্যে বিচরণ করা। তো কিন্তু যাই করেছি সেটা আমাকে দ্য কন্টেন্ট আমার মনে হয় ডিকটেটস দ্য ফর্ম। অ্যাবসলিউটলি। যেরকম সত্যজিৎবাবুর মধ্যেও প্রতিদ্বন্দ্বী, ধরো, উইচ ইজ নট হিজ স্টাইল রিয়েলি, হ্যান্ডেল্ড ক্যামেরা, ওই নেগেটিভ ইউজ অফ স্টিলস, কিছুটা মৃণাল সেন ঘেঁষা, ওই ধরনের। ফোর্থ ওয়াল উনি ব্রেক করেননি, কিন্তু অনেক কিছু জিনিসই তো অন্যান্যদেরও নিশ্চয়ই কিছুটা ইনফ্লুয়েন্স কম বেশি পড়ে। যেরকম ওনার কিছু ফেভারিট ফিল্ম মেকার ছিল যাদের হয়তো পড়েছে, স্টার্টিং উইথ ডিসিকা অফকোর্স, যেটা একটা অদ্ভুত ব্যাপার। মানে সেই সময় আর ডিসিকাকে আমাদের এইখান থেকে, আমাদের ভারতবর্ষ থেকে একটা কিছু দেওয়া উচিত, কারণ ওই দিকে দুটো ছবি হয়েছিল, দুজন ইন্সপায়ার্ড হয়ে। একটা ছবির নাম পথের পাঁচালী, একটা হলো দো বিঘা জমিন, বিমল রায়, যেটা এবার ভেনিসে রেস্টোর করে আবার ক্লাসিক দেখা। কিন্তু দিশিকা তো রিয়েলিজমকে যেভাবে দেখেছিলেন, তার কতগুলো তিনি একদম খুব মানে খুব নিয়মে বেঁধে দিয়েছিলেন যে এইটা হলো রিয়েলিজম, এইরকম ন্যাচারাল লাইটে শ্যুট করতে হবে, নন অ্যাক্টার্সদের নিয়ে কাজ করতে হবে, এরকম কিছু ইয়ে করেছিলেন। কিন্তু সেইটা তো ডিভিয়েট করতেই হয়েছে, মানে সেইটা থেকে তো উনি তো একদম মোস্টলি নন অ্যাক্টার্স, একজন দুজন নিয়ে সবাই। আমার মনে হয় যখন কেউ ছবি দেখছে তখন পেছনে তো কমেন্ট্রি থাকে না, কিছু কিছু ছবি পাওয়া যেত যে ডিরেক্টার্স কমেন্ট্রি, সেরকম একটা দেখেছি। কিন্তু সেটা তুমি ইমবাইব করছো, তুমি দেখছো, দেখে তুমি চমৎকৃত হচ্ছ এবং তার সাথে সাথে কিছুটা শিখছো। এবং ভুল হয়েছে, ওদের তো পথের পাঁচালীতে লাইন ক্রস করেছে, ওটা বেসিক ভুল করেছে, কিন্তু সেইটাই একটা অদ্ভুত ইম্প্যাক্ট তৈরি। অনেকে আবার বললো যে ওইটা বোধহয় একটা, সেরকম কিছুই না, উনি অ্যাকচুয়ালি ভুলটা হয়েছিল। আচ্ছা, কিন্তু ওই যে ট্রেনটার যে এদিক থেকে ওদিকে গেল, কিন্তু তাতে একটা ইম্প্যাক্টটা বেড়ে গেল, যে সবাই এক্সপেক্ট করছে এই ডান দিক থেকে আসবে, হঠাৎ ভাট করে ইয়ে থেকে এলো, তাতে অপুর ওপর যে ইম্প্যাক্টটা, সেটা একটা ঝটকা এলো, যাতে ওটার আরো ইয়ে বেড়ে গেল, মানে এফেক্টিভনেস অফ দ্য শট। সো যাই তুমি ছবি দেখো সেই সময় কিন্তু নোট বই পেন্সিল নিয়ে বা মাথার মধ্যে হয়তো নোটস কিছু হতে থাকে, কিন্তু আই লেট ইট বি। অ্যাটলিস্ট প্রথমবার ছবিগুলো যখন দেখছি তখন একদম ছবি এনজয় দ্য ফিল্ম। কিছু ছবি হয়তো দ্বিতীয়বার তৃতীয়বার যখন দেখছি
তখন আরও কিছু জিনিস মাথায় লক্ষ্য আসছে। করছি আর কি। এবং পরবর্তীকালে সেটা বেড়েছে সেই প্রবণতাটা। আমি এবার আপনার ছবির প্রসঙ্গে একটু আসি যে ভূতের ভবিষ্যৎ এই জিনিসটা মাথায় এলো কি করে, মানে আইডিয়াটা কনসিভ করলেন কিভাবে? এইটা বোধহয় প্রত্যেক ফিল্ম মেকারকে এই প্রশ্নটা করা যায়, বা আমি ভূতের ভবিষ্যৎ না করে একটি যদি ভবিষ্যতের ভূত বা অন্য কিছু করতাম, সেম জিনিসটাই হয়তো প্রশ্ন হতো। আরেকটা আমার যেটা মনে হয়, ওর আগে তো আমি অনেকগুলো ছবি ভেবেছি, প্রায় হয়েও গেছিলো, আমার অনেক দেরিতে ফাইনাল প্রথম ফিচার ফিল্ম হয়েছে। কিন্তু এইটা যখন হয়েছে সেই সময় এটাই আমার মাথায় এসছিল, আস্তে আস্তে ফর্ম করে তো একদম প্রথম থেকেই পুরোটা Concretized হয় না। হ্যাঁ, আস্তে আস্তে। তো আমি যখন জিজ্ঞেস করতো তখন আমতা আমতা করতাম, তখন আমি নিজেকেই জিজ্ঞেস করলাম যে এটা কেন আমি করেছিলাম। সেটা করতে গিয়ে কিছু কিছু উত্তর আমি পেয়েছি। তার একটা উত্তর খুবই মান্ডেন, সেটা হলো আমি দেখছিলাম যে একটা জায়গায় আমি আটকে যাচ্ছি, যেখানে খুব কম বাজেটে কিছু একটা করতে হবে। আচ্ছা। এবং আমি বলেইছিলাম যে অনেক করেছি, অনেক বিজ্ঞাপনের ছবি করেছি, সেখানে আমি যা প্রমাণ করার ও না করার সেটা হয়ে গেছে। সেগুলো খুব পপুলারও হয়েছে, প্রচুর অ্যাওয়ার্ডস পেয়েওছে ন্যাশনাল লেভেলে। তো আমাকে তুমি আমার আইডিয়াটা শুনে তোমার যদি ভালো লাগে তাহলে বলতে হবে হ্যাঁ আমি স্ক্রিপ্ট লিখতে আরম্ভ করবো। তারপর তুমি আমায় কোনো প্রশ্ন করতে পারবে না, তুমি বলবে এই বাজেটের মধ্যে করতে হবে, আর কি কি করতে হবে। তো বললো কি একেবারে খুব আতেল মাখা করবে না গানটা? আমি বললাম আমি কটা গান চাই? বলি 2-3টে 4টে। আমি বললাম 5-6টা 7টাও হতে পারে। করে আমি ওটা লিখতে প্রডিউসার পড়েছে বলে না, ওই ফরম্যাটটা তো ওটাকে ডিমান্ড করছি। এবং সেগুলো গানগুলো আমি লিখেছিলাম এর সাথে সাথে, স্ক্রিপ্টের সাথে। আমার স্ক্রিপ্টে একজন কোর রাইটার ছিল। তো আমার মনে হয় একটা যেটা আমি দেখলাম যে ততদিনে শ্যুট করতে করতে যে অনেকটা সময় মানে কম পয়সা মানে হলো কম দিন, কম দিন মানে হলো কম লোকেশন। মূলত একটা লোকেশনে যদি একটা ছবি করা যায়, এবং একটা লোকেশন কলকাতায় কি ইন্টারেস্টিং হতে পারে, একটা ফ্ল্যাট বাড়ির মধ্যে করলে হয়তো অতটা হবে না, যদিও হয়েছে রোপ টপের মতো সাংঘাতিক ছবি। তো সেইটা করতে গিয়ে দেখলাম যে তাহলে তো ক্যারেক্টারগুলোর খুব ভ্যারাইটি লাগবে। হ্যাঁ, তো তারা বিভিন্ন যদি সোশ্যাল ইকোনমিক ব্যাকগ্রাউন্ড থেকে আসে, লিঙ্গুইস্টিক ব্যাকগ্রাউন্ড থেকে আসে, তারপরে মনে হলো ডিফারেন্ট পিরিয়ডস থেকেও যদি আসে, তখন ভূত এলো। তো তার আগে আমার এই পুরনো বাড়ির প্রতিগুলো একটা মমত্ববোধ করেছে, আমার একটু ওই আছে আর কি, যে পুরনো জিনিস একটা নস্টালজিক, কলকাতার অনেকেই রয়েছে আমাদের। এবং এই ভুতুড়ে বাড়িগুলো, একদিন একটা শ্যুট করছিলাম, সন্ধে হয়ে গেছিলো, আমার ইউনিটের লোক যেত, দেয়াল রং হচ্ছে, ওরা চলে গেছে চা ফা খেতে, একদম একা ছিল এবং বেশ গা ছমছমে করাই। তো তখন একটা যে এরম জায়গায় যদি মানে, তো প্রথম দিকে অন্যরকমভাবে ভাবছিলাম যে একজন শুটিং করতে গিয়ে সে ইউনিট যখন ফেরত এসছে, ও একটা সেলফোনটা ফেলে চলে এসেছিলো, তারপর গিয়ে রাতটা কাটাতে হলো, কারণ ওখান থেকে আর গাড়ি ঘোড়া কিছু পায়নি। তো সেইটা মিলেমিশে এখন একটা দেখছি ওরকম হচ্ছে, মানে হ্যাঁ ইয়ের মতো, মানে ওর সাথে ভূতের প্রেম টেম হবে ইত্যাদি এরকম। তারপর আস্তে আস্তে এইটা হলো, তারপরে আমি দেখলাম যে এটার মধ্যে কিছু খুব সাটলি জায়গা আছে, যে কারেন্ট পলিটিক্যাল যা যা হচ্ছে আর কি, সেগুলো মানে খুব ইয়ে করে, খুব প্রকট না করেও সেগুলোকে আনা যায়। তো সেটা হওয়াতে আমার মনে হলো, কেউ বলে, আমার স্ত্রী বললো তুমি এরকম প্রথম ছবি ওটা উদ্ভট ছবি করছো, মানে নর্মাল লোকজন নিয়ে। তারপর দেখলাম এর পছন্দ হয়ে গেল অভিক, আমার যে ক্যামেরা, ও বললো এটা করো এটা করো।
তারপর লেগে পড়লাম আর কি। হ্যাঁ, সেই লেগে পড়াটা চলতে থাকলো। আমি এবার এই সাম্প্রতিক ছবির প্রসঙ্গে আসব, যত কাণ্ড কলকাতাতেই। এই ছবির নামকরণেই সত্যজিতের একটা প্রভাব রয়েছে। আপনার কি কখনো মনে হয় যে মানে আপনি হয়তো কথায় বারংবার বলেছেন বা করেছেন, কিন্তু নামে ওই যে সত্যজিৎ ঢুকে পড়ছেন, সেটা কি কিছুটা কনসিয়াসলি নাকি এভাবেই রিসিভ করেছেন আপনি বিষয়টাকে? মানে আমাকে অনেকে অনেক কিছু বলে, অ্যাকোলাইট বলে একটা রেকুল, আরেক লোক বলে ওসিডি আছে। ওসিডি আছে আর ওসিডি। তো আবার কেউ কেউ বলে খুব ইয়েকে বাঙিয়ে, মানে তৃতীয় কোয়েশ্চেনটাও তো শুনতে হয় নিশ্চয়ই। তো সে বাংলা বললে বলবে। আমার যেটা একটা সময় যেরকম রবীন্দ্রনাথের ইনফ্লুয়েন্স সব চাই, তারপর তারা খুব কনসিয়াসলি অ্যাভয়েড করেছিলেন কল্লোল যে যুগটা আছে, বুদ্ধদেব বসু ইত্যাদি। আমার কিন্তু প্রথম ছবিটা তুমি যদি বিষয়বস্তু দেখো, তার সাথে কোনোদিন সত্যজিৎবাবু অন্য একটা ছবি ইয়ে করবেন বলে, এমনকি মৃণাল সেনও দেখে বলেছিলেন এরকম ছবি আগে হয়, ভারতবর্ষে তো হয়নি, বিদেশে হয়েছে কিনা। সেই শুনে আমি তো প্রচণ্ড ঘাবড়ে গেলাম। তো তো সেইটা না হলেও সবাই দেখে বললে এটা ভীষণ ক্লিয়ারলি ছাপ আছে সত্যি। এখন সেটা কি করা যাবে? আমার যদি ইফ আই হ্যাভ গ্রোন আপ উইথ দ্যাট, ইন দ্যাট ইউনিভার্স ওয়্যার হি ওয়াজ ভেরি ডমিনেন্ট। এই ছবিটা অ্যাকচুয়ালি আমার আগে করার কথা ছিল অপরাজিত। সে আমি 100 ইয়ার্স যখন হচ্ছে তখন ভাবলাম কী করা যায়। তো আমার একটা খুব ফেলুদা করার ইচ্ছে ছিল। তো সেটা দেখলাম বাবুদা নিজেই করেন অন্য ইয়েকে, আর তাছাড়া কি একটা চুক্তি হওয়াতে অন্য ওটিটিটা চলে গেছিলো। সেখান থেকে কিছু কিছু লোক করে, আমার মনে হয় না তারা, এনিওয়ে তার মধ্যে আমি যাচ্ছি না, সেইখানে খুব একটা স্কোপ ছিল। তো আমি বললাম যে হোয়াট ইফ আই ক্যান রাইট ফেলুদা, সেই আস্পর্ধা বা দৃষ্টতা আমার নেই, কিন্তু ওই কোথাও একটা ট্রিবিউট কথাটা বললে বাবার যে তুমি কে হে বাবা ট্রিবিউট দাও। তো মানে কোথাও একটা সেই মেজাজটা যদি থাকে, এর মধ্যে করতে করতে অপরাজিত হয়ে গেল। এইটা ততদিনে মাথায় পুরো রেডি। আচ্ছা, হওয়ার পরে আমার যে প্রডিউসার বলে এক্ষুনি করে ফেলো, তখন তো মানে আমার পারলে পরের দিন থেকে শ্যুট করে। আমরা দাঁড়াও আমি অত তাড়াতাড়ি, তোমার কোনো কিছু ভাবা নেই? আমি বললাম একটা একদম রয়েছে, বলে এইটা। আমি বললাম আবার কি লোকে বলবে যে ওই ঘুরে ফিরে, বলে না করো না, তুমি ট্রিলজি করে দাও, আর এটাও করো, ওটা অপরাজিত 2। আমি বললাম না, আমি 2, 3, 4 এর মধ্যে নেই। হ্যাঁ, তো ভূতের ভবিষ্যতেও বলেছিল ভূতের ভবিষ্যৎ 2, যেটা অনেকে ভেবেছিল ভবিষ্যতের ভূত, হয়তো তাই একেবারেই তাই না, ওটার অন্য গল্প। কিন্তু তখন এটা আরম্ভ করলাম আর কি। তো তখন থেকে এটা মানে পিছিয়ে গেল কি অপরাজিতর কারণেই, মানে তখন অপরাজিতর কারণ। এবার তারপরে আবার এটা তৈরি করতে শুরু করলেন কবে থেকে? আমি অপরাজিতর জন্যে ও ইউকেতে খুব ওয়াইডলি হয়েছিল, মানে সব জায়গায়, খালি লন্ডন না, বার্মিংহাম, এখানে ওখানে। সেইটার জন্যে আমি গিয়েছিলাম প্রেস কনফারেন্স ইত্যাদি, প্লাস লন্ডন ফেস্টিভ্যালেও দেখানোর কথা ছিল। সেটা আমরাই মানে আমার প্রডিউসারই উইথড্র করেছিলেন, সে অন্য কারণে। কিন্তু ওখানে আমার হাসান বললো তুমি একটু যাও, প্রেস কনফারেন্সগুলো অ্যাটেন্ড করো। তো সেখান থেকে আমি আরও খুব যে বাইরে ঘুরেছি টুরেছি তা না, কিন্তু আমার স্ত্রী বললেন যে আমরা ইয়েটা দেখিনি, স্কটল্যান্ড। তারপর আমার এক বন্ধু নিয়ে গেল ওয়েলসে, ওদের কাছে কিছুদিন লেস্টার, এইসব করে ফেরত এসে তখন কিন্তু ওটা জ্বর লাগছে, বললাম ও বাবা এতদিন বাদে তাহলে কোভিড 2। তো তারপর যাই হোক, তারপরে আরম্ভ করতে যাচ্ছিলাম। করতে গিয়ে আমি প্রথম রেকিতেই আমার শরীর খারাপ হয়ে যায়, প্রায় 6-7 মাস পুরোটা পিছিয়ে দিই।
এবং তার মধ্যে আমি হসপিটালাইজডও হই, কারণ ওই আরোহণ অবতরণ ইত্যাদি রয়েছে পাহাড়টারে এখানেও। তারপর যখন করতে যাই পরে, তখন শুটিংটা অনেক দিন আগে হয়েছিল, তার মধ্যে আমি আমার অসুস্থতার জন্য অনেকটা পুরো দার্জিলিংটা যেতে পারলাম না, কলকাতায় অনেক দিন মিস করলাম। কিন্তু আমার যারা টিম তারা চমৎকারভাবে সেগুলো সামাল দিল, যেটা আমার খুবই মানে আমি ভেবেছিলাম হচ্ছিল, মানে প্রায় হাত কামড়াচ্ছিলাম। আমি বোধহয় না গিয়ে ভালোই হয়েছে, কারণ সেটে আমি এত হয়ে থাকি, কিডাপ হয়ে থাকি, যে ওরা শান্তিতে করতে পেরেছে। সেটা কিরকম হয়ে থাকেন একটু শুনি, মানে সেটা কি? না না না, সেটা যতটা না, সেটা অনেক বাইরে ইত্যাদি করা হয়, প্যানিক বলা হয়। যদি কেউ প্যানিক করবে, কিন্তু আমার যদি যেটা মনে হয় যে যেটা হওয়ার কথা সেটা কেউ করছে না, অনেক বেশিরভাগই করে, আমি কিচ্ছু বলি না। কিন্তু যেখানে দরকার সেখানে, এই যে একদিন গিয়ে আমি একটা জায়গাটা রং হলো, পরের দিন সকাল শুটিং, আমি বললাম পুরোটা আবার সারা রাত ধরে এই রংটা করো। তো প্রায় কেঁদে কেটে চলে যাচ্ছিল আর কি, আনন্দ। আমি বললাম সেদিন যদি চলে যেতে তাহলে তো ন্যাশনাল অ্যাওয়ার্ডটা তো পেতে না। তো তো যাই হোক, আর আমার নিজের ওপরেও রাগ হয় যে আমি পারছি না কেন, যেটা। কিন্তু যে আমার থেকেও অনেক বেশি অনেকেই সেটা আমায় বলেছে যে ইয়ে করে, কিন্তু আমার কোনো একটা কারণে হয়তো অন্যান্য কিছু খুঁজে পাইনি বলে এইটা নিয়ে একটু, আর আস্তে আস্তে সেটা অনেক বেশি। শেষ ছবিতে প্রায় যখন গেছিও তখনও সেরকম কিছু হয়নি, একদিন হয়তো কারোর ইয়েতে হচ্ছে, এবং একটি ছেলে খুব ভালো করেছে, তো আমি ইয়ে করাতে একটু থতমত খেয়ে গেছে, তাতে ওর অ্যাক্টিংটা আরও ভালো হয়েছে, কারণ ওর ওরকমই একটা ক্যারেক্টার ছিল যে তো সেই আর কি। আর আমার মনে হয় যে এটা তো চ্যাংড়াই মারছি না আমরা, যে আনন্দ করে শুটিং করছি। তো কি একজন ডাক্তার বলে আমি আনন্দ করে সার্জারি করছি, তো সে তো মরে যেতে পারে না। সেরকম এখানে আমাদের দর্শকরা তারা এতগুলো টাকা দিয়ে, অতগুলো পয়সার ইনভেস্ট করে, ইনভেস্ট করে, সময় দিয়ে, পপকর্ন বাবা পপকর্ন করে তাকে খসায়, এগুলো নিয়ে তার এত কিছু খরচা টরচা কেন যে মানে দেখতে আসেন আজকাল যে অবস্থা, ওষুধপত্র ইত্যাদি সাকসেস, তো সেইটাতে তো হোয়াট উই শুড ডু ইজ অ্যাট লিস্ট ডু আওয়ার বেস্ট। সিরিয়াসলি যেরকম এরকম আমার এটা শুনিয়ে আমার সেকেন্ড ছবিটা যখন হচ্ছে তখন বলছে, একজনের কথা বলছে যে ওখানে খুব আনন্দ করে আমাদের কাজ হচ্ছে, খুব আনন্দ করে কাজ। তো আমি বললাম যে কি ছবিটা কি? বললো এটা কমেডি, তো খুব হাসাহাসি। আমি বললাম দর্শক আনন্দ পাবে তো? বলে হাসাহাসিটা দর্শকের করা দরকার, বেশি আনন্দ করে পেল না সেটা। আমরা একেবারে যে কিছু হয় না সেটা আমার এতেও হয় যথেষ্ট মজা, সেটা তো আমার অভিককে তোমরা চেনো বা জানো কিনা জানি না, ওয়ান অফ দ্য বেস্ট সিনেমাটোগ্রাফার্স নট অনলি ইন ইন্ডিয়া বাট ইন্টারন্যাশনালি রেকগনাইজ। তো ভীষণ কম কথা বলে আর গম্ভীর, হ্যাঁ, কিন্তু তার মধ্যেই ছোট ছোট ছাড়ে আর কি। আচ্ছা, তারপর ইয়েতে এডিটিংয়ের সময় অনেকটাই নিজে করে, আমি যখন যাই অর্ঘ, তো ওর ওয়ান লাইনার্স বিখ্যাত। আচ্ছা, হ্যাঁ, মানে আমি যতটা না এডিটিং দেখতে চাই সেটা হলো অর্ঘর ওয়ান লাইনার্স শুনতে যাই। মিউজিক করার সময় দেবু আছে, দেবু তো এনসাইক্লোপিডিয়া সব কিছু আনা টানা ঘুরে ফিরে, মানে সেশন এস যদি তারা থাকে দেবু একদম ওসব চৌধুরীর প্রতি হবে না, তো কিন্তু ও বলবেই ইয়ে করবে। সো উই ডু এনজয়, কারণ প্রত্যেকটা স্টেজ দ্য অ্যাক্ট অফ, এটা ঋত্বিক বাবু বলেছিলেন ফিল্ম ইনস্টিটিউটে গিয়ে, এনজয় দ্য অ্যাক্ট অফ ফিল্ম মেকিং, তাহলে দ্যাট উইল শো ইন ইউর ফিল্ম। এবার যেটা আমি জানতে চাইবো যে এই ছবিটা এই সঙ্গে আবির চট্টোপাধ্যায়ের নাম এবং সমস্ত কিছু জড়িয়ে একটা বিতর্ক তৈরি হয়েছে। অনেকেই প্রশ্ন করছেন দুটো ভিন্ন প্রযোজনা সংস্থা এবং তাদের চুক্তি নিয়ে, এবং সত্যি একজন শিল্পীকে এভাবে চুক্তিবদ্ধ করা যায় কি না তাই নিয়ে
তো আপনার কি মনে হয়, মানে আপনি জিনিসটা প্রথম ইনফর্ম হলেন কবে যে এই ঘটনাটা ঘটতে চলেছে? এর আগের বার পুজো এটা বেরোনোর কথা ছিল, বিভিন্ন কারণে প্রয়োজনা সংস্থার ছিল। তখন থেকেই যখন হচ্ছে তখন থেকেই আবিরকে বলতে শুনছিলাম যে এ কি পুজোর সময় করা হচ্ছে, আমি তো পুজোর সময় কথা দিয়েছি অন্য কোনো ছবির প্রমোশন করব না। তো এখন হাসান বলছে যে কিছুটা ওইটা শুনেও অন্যান্য কারণ তার সাথে জড়িত, ই ডিসাইডেড দ্যাট তখন করবে না, কারণ ওর হাতে তখন আমাদের দেরি জন্য অ্যাপারেন্টলি 3টে ছবি আমার আগে শ্যুট করা জমে আছে। সেটার সৃজিতের ছিল একটা ব্রাত্যর একটা প্রতিমের, সেগুলো করে তারপর ও বলেছিল যে আই ওয়েট ফর, আমিও খুব ইম্পেশেন্ট হয়ে যাচ্ছিলাম। তারপর আবার বললো এই পুজো। তো তোমাদের এই পুজো অবসেশন কেন বলো তো? এগুলো আমার তো, আমি কোনোদিন পুজোয় গিয়ে ছবি দেখি না, আর জানি না। মানে পুজোর সময় যারা দেখতে জানে সব ভিড় ঠেলে বা অন্য 4টে পুজো দেখার পর তারা কি ধরনের ছবি চান, সেই ছবি, সেটা কি আমাদের ছবির মতো ছবি? তো যাই হোক, ও বললো না আমি ব্যবসাটা, তুমি সিনেমাটা বোঝো, আমি ব্যবসাটা বুঝি। আমি বললাম তুমি ভুলে যাচ্ছ যে আমি একদম পশ্চিমবঙ্গের বড় ব্যবসায়ী পরিবার, তার ছেলে যদি নিজের ব্যবসায়ী বুদ্ধি একেবারেই সেরকম ছিল না, এবং তার মধ্যে আমি যাইও নি। কিন্তু যখনও বললো যে এইটা একটা হয়, একটা ফুটফলস হয় সেটার, তার মানে ঠিক আছে, হয়তো হয়। তারপরে শুনলাম এবার নাকি আবির একেবারে চুক্তিবদ্ধ, যে তারপর আমি দেখলাম যে প্রমোশন করতে পারবে না। এখন প্রমোশনের মধ্যে কি কি পড়ে, প্রমোশনটা আমি এখনও খুব একটা বুঝে উঠতে পারিনি। ছোটোবেলায় প্রমোশন নিয়ে একটা স্কুলে যে টেনশন থাকতো সেটা, তো তো যখন দেখছি ও শেয়ার করছে না, তো ওরও ছবি রে বাবা, অ্যাজ মাচ অ্যাজ এনিওয়ান এলসেস। তখন আমি বললাম কী হলো আবি, তুমি এটি করছো না, এতে আসবে তো আমাদের যে প্রিমিয়ার হবে বা ওটাই তো মুশকিল, এগুলো মেসেজে হচ্ছে, এটাই তো ইস্যু, হ্যানা তেনা। আমি বললাম দ্যাটস ভেরি মিন অ্যান্ড পেটি। তো তুমি নিজের ছবিতে নিজে আসাটা কি প্রমোশন? দেখতে তোমার তো দেখতেও নিশ্চয়ই ইচ্ছে করবে। তো দাদা চুপ করে রইল। তখন বুঝলাম হয়তো আসবে না। তারপরে হাসান ঠিক করলো যে বিভিন্ন লোক এবার জিজ্ঞেস করতে আরম্ভ করেছে যে দেখছি না কেন ওর কোনো হ্যান্ডেলে নেই ওর প্ল্যাটফর্মে। তখন বলো এটাকে ক্লিয়ার করে দেওয়াটা দরকার, তখন করে দাও ক্লিয়ার। তো বলে না আমি একটা প্রেস কনফারেন্স করছি, তুমিও এসো, বলে আমরা দুজন বসে আর কি যা যেটুকু বলার। তো কে কোনটা যুক্তিযুক্ত বা কোনটার এইসব এথিক্যাল বলে লাভ নেই, এথিক্স ইত্যাদি ব্যাপার ট্যাপারের আজকাল এসব কিছু এক্সিস্ট করে না, মানে ইন সোসাইটি অ্যাট লার্জ অর পলিটিক্যালি আদারওয়াইজ। যে করছে এই চুক্তিটা এবং যে সেটাকে মেনে নিচ্ছে, যে আমার যদি বলে যে কোনো একটা চুক্তি দেয় যে তুমি এই ছবিটা করছো, সুতরাং তুমি নেক্সট 1 বছর সাদা জামা পরতে পারবে না, তো বা সেটা আমি মেনে নেব কি নেবো না সেটা তো আমার সিদ্ধান্ত। মনে হয়েছে ইয়ে শুরু করেছে, আর দুজনেই আমার স্নেহের পাত্র। ছোট আবিরকে বিশেষ করে আমি খুব স্নেহ করি, কারণ অন্যান্য যারা আছে তাদের মধ্যে আবিরকেই একজন যাকে আমি ইভেন মানুষ হিসেবে খুব ইয়ে মনে হয়। এবং ও যখন ওরকে নিয়েও কিছু
আননেসেসারি ব্যক্তিগত ব্যাপার নিয়ে ট্রোলিং হচ্ছিল ইত্যাদি, তখন আমার খুব রাগ হচ্ছিল ইত্যাদি। তো যাই হোক, আর শিবুর সাথেও চমৎকার সম্পর্ক আর কি। শিবু আমার বিজ্ঞাপনে, আমি জানি না তার আগেও করেছি কিনা, কিছু একটা করেছিল, তারপর আমাকে দিয়ে একটা ছবি খুব জোড়াজোড়ি করছিল করাতে। তারপর ওর অন্য ছবি হয়ে গেলে আগে আমায় ডেকে দেখিয়ে বলতো যে তোমার কি মতামত। আমি খুব ব্লান্টলি সব কিছু বলতাম, যেটা ভাল লাগছে না বা এটা ওরকম ডেকে। এবং এই ছবিটার ব্যাপারে যখন একটু আটকে ছিল ফোন করেছিলাম এবং ও চেষ্টা করেছিল। সুতরাং আমার একটু খারাপ লাগলো, কিন্তু ওইটুকুই আর কি, এর বেশি তো আর কিছু বলা যায় না। কিন্তু উল্টো আবার সেটা বুমেরাং না হয়ে যায় ওদের, যে এটা নিয়ে এত কথা হলো যে আর কিছু না থাকলে মানে এই প্রমোশন। আরেকটা হলো যে অনেকে বলতে আরম্ভ করলো, আমি এটা থ্রু দিয়ে বলছি, আমি শোনো, অনেকে বলছে যে এটা নাকি আমাদের সেটিং, মানে এটাই প্রমোশন। এবং এটা ভেবে দেখো একবার, তুমি গটমট করে ঢুকলে আইনক্সে 24 তারিখে, তখন একটা বেশ সেন্সেশন তৈরি হবে, যেটা তোমার পক্ষে ভালো না কঠিন না শিবু বন্দুক নিয়ে তোমায় তাড়া করবে এইসব ভেবে টেবে। আচ্ছা, এই ছবিটা পুজোর সময়, সমসাময়িক সময় আরো অনেকগুলো ছবি, বাংলা ছবি বেরোচ্ছে। সব মিলিয়ে একটা কথা দীর্ঘদিন ধরে বারবার আলোচিত হচ্ছে যে বাংলা ছবির যে কমার্শিয়াল ছবির যে একটা ধারা ছিল এবং তার পাশাপাশি একদম বাণিজ্যিক ফরম্যাটে, বাণিজ্যিক কাঠামোয় তৈরি নয় এরকম ছবি নিয়ে এক্সপেরিমেন্টস অনেকে করছিলেন। এই দুটো ধারা কোনো একটা সময় গিয়ে কোথাও একটা জায়গায় গিয়ে হয়তো মিলে গেছে, বা দুটো ধারা হয়তো খুব শক্তিশালীভাবে এক্সিস্ট করে না। এটা কি আপনি মনে করেন এখন? না, আমি তো বলবো আরো সরে গেছে। কারণ আগে 7 পাকে বাঁধা সাপোজিটলি কমার্শিয়াল, সেইটা আমার তো কোনো মতে মনে হয় না যে ইয়ের থেকে, মানে ভাবনা চিন্তা করার লোকেদের তার মধ্যে কোনো চিন্তার মানে অবকাশ বা ইয়ে নেই। যেরকম তরুণবাবু, হ্যাঁ, তরুণ মজুমদারকে নিয়েও একটা মেকিং এর একটা ইয়ে ছিল, স্মার্টনেস ছিল, উনি মিডিয়ামটাকে জানতেন। সত্যইবাবু বলেছিলেন সংসার সীমান্তে কেন ফেস্টিভ্যালে যাবে না, নিজে বলেছিলেন আমি এডিট করে দেবো, একটু ছোট করতে হবে। তো আমার ওনারও মানে সান্নিধ্যে আসা এবং স্নেহ পাওয়ার, আমার শেষ ছবিটা উনি দেখতে এসেছিলেন, দেখে খুব কান্নাকাটি টাটি করে আমায় অনেক কিছু বলেছিলেন যেগুলো খুবই মুভি। এবং আমি বিদেশে চলে যাওয়ার আগের দিন ওকে দেখতে যাই, তারপর তো উনি ফেরত এসে দেখি আর নেই। তো তখন সেটা ছিল, তখন তো মেইন স্ট্রিম বলতো না কমার্শিয়াল বলতো। সেগুলো এমনি মধ্যবিত্ত শিক্ষিত লোকজন যেত। একটা কথা ছিল এইসব ওই ভবানীপুরের হলগুলোতে যে গাড়ি বাবুরা আসছেন। আচ্ছা, তারপরে হয়ে গেলে সেটা অনেক দূরে, মানে কমার্শিয়াল ছবি মানে যাত্রার একটা বিকল্প। কারণ আগে সিনেমাগুলো পৌঁছতো না এই প্রত্যন্ত গ্রামগঞ্জে। তারপরে যাত্রা এলো, তারপর যাত্রার বলে আরে যাত্রার মতো শ্যুট করে দেখিয়ে দিলে তো আরোই সহজ। রিপ্লেস হয়তো করতে পারে না, যাত্রা একটা কমপ্লিটলি ডিফারেন্ট আর্ট ফর্ম এবং তারও একটা অন্য উত্তেজনা, অন্যরকম ইয়ে রয়েছে। কিন্তু তারপরে যেটা হলো দক্ষিণী বা হিন্দি ছবির রিমেক বা ওই ধরনের ওই ধাঁচে, সেটা এখনো হয়ে চলেছে কিছু অনেকটাই। সেইটা কারণ বাংলা কমার্শিয়াল ছবিরও কিন্তু একটা অন্যরকম ইয়ে ছিল, আঙ্গিকটা বা ইয়েগুলো। সে যতই উত্তম সুচিত্রা হোক, এই হোক সেই হোক, সেটা অভিনয় বলে খুব ন্যাচারাল অ্যাক্টিং হতো উত্তম কুমার সৌমিত্রদার, এবং মানে রিলেট করা যায় আর কি, যে মানে আষাঢ়ে একটা ব্যাপার ছিল না তার মধ্যে, হয়তো ইয়ে ছিল, মানে কি বলবো, একটা ম্যাজিক রিয়েলিস্টিক ব্যাপার ছিল। গল্প হলেও সত্যি মানে বোথ ভেরি এন্টারটেইনিং অ্যাট দ্য সেম টাইম। দের ইজ এ সো কল্ড
মেসেজ অর মেসেজ যেটাকে বলে ইন ইট। হ্যাঁ, কিন্তু এখানে মানে একটা জিনিস যেমন আমরা দেখেছি যে ধরুন মিঠুন চক্রবর্তীর যে ছবি, সেই ছবির জন্য তো বলতে হয়নি যে আপনারা বাংলা ছবির পাশে দাঁড়ান, বাংলা ছবির সঙ্গে থাকুন। আমি কোনোদিন বলি, আমি বিক্রি নাকি যে এরকম বাংলা ছবি করছি না, উড়িয়া ছবি করছি, মানে সেটা বাঙালিদের, এটা সত্যজিৎবাবু বলেছিলেন বেঙ্গলিজ থিঙ্ক ইট ইজ দেয়ার, উনি মস্করা করে বলেছিলেন ইট ইজ দেয়ার কালচারাল ডিউটি টু কাম অ্যান্ড সি মাই ফিল্মস। সেই জন্য আমার সংসারটা চলে। তারপর বলেছি না সিনেমা করে চলে না, ফেলুদার রয়্যালটিতে চলে। তো সেই রকম আমি, আরে আমি যদি এমন ছবি করতে পারি, আমার প্রথম ছবিটা যেই বলা হচ্ছিল কি 3 দিন থাকবে, শুক্রবার ইয়ে হচ্ছে, সোমবার আর খুব বড় হিন্দি ছবি আসার কথা ছিল, আর একটা বড় বাংলা ছবি আসার কথা ছিল। আমারই ডিস্ট্রিবিউটার বলছিল যে খুব মুশকিল আছে, কয়েকটা হাতে গোনা কিছু সিঙ্গল স্ক্রিন ইত্যাদিতে। তারপরে ওটা পাকে চক্রে 103 দিন কেউ পেরিয়ে গেল, 130 কিছু একটা হচ্ছে। তো এবং পিওরলি এই যে প্রমোশন হচ্ছে, জিরো প্রমোশন, জিরো পাবলিসিটি, জিরো এভরিথিং। তখনকার দিনে আমি এটা জানতামই না, আমার মেয়ে আমায় শেখালো যে, তখন আমি নিজে হাতে কিছু করে ফেসবুকে ইয়ে করছিলাম, সোশ্যাল মিডিয়াও ছিল, পিওরলি ওয়ার্ড অফ মাউথ। এবং তুমি প্রচুর ঢাকঢোল পেটালে, তারপর ফাইনালি সেটাই ম্যাটার করবে। প্রথম লটটা হয়তো দেখলো বা ও আচ্ছা যে বললো যে খুব এক্সপেকটেশন, সেটা আমি বললাম বেশি বাড়িও না এক্সপেকটেশন, হ্যাঁ, কারণ ডিসঅ্যাপয়েন্টমেন্ট হলে আরও সেটা এমনি আছে, ঠিক আছে, হ্যাঁ ভালোই তো বেশ, এই কি অপরাজিতা দেখলাম। তারপর সেইটারও একটা প্রবলেম আছে, ওভার কিল। তবে এক একজন এক এক ধরনের টার্গেট অডিয়েন্সকে পৌঁছতে হয়, তাতে তার যেরকম মনে হচ্ছে সেটা। টার্গেট অডিয়েন্স বেছে কি ছবি বানানো যায়, নাকি ছবিটা বানানোর পর টার্গেট অডিয়েন্স নিজের মতো করে? আমি তো ওইভাবে করি না, আমার টার্গেট অডিয়েন্স হলাম আমি, যে আমার এটা মনে মনে ভেবে মনে হচ্ছে নাকি যে আমি দেখতে চাই বা পারবো, যেটা ভূতের ভবিষ্যতে ছিল, পরমকে দিয়ে বলিয়েছিলাম আমি এমন ছবি করব যেটা আমারও দেখতে ভালো লাগে। এবং আমি মনে করি যে আমি একটা সাংঘাতিক ট্যারকভস্কি ডেকে পাঠিয়ে দেওয়া বোদ্ধা টাইপেরও নই, আবার একদম গাম্বাটও নই। তো মাঝে মাঝে যে ইয়েটা আছে, সুতরাং তার মধ্যে হয়তো অনেকেই পড়ে, তাদের কিছু লোকের আশা করি ভাল লাগবে। কিন্তু আমি জানি না মানে এইটা খাবে বা ওটা খাবে, এটা তো খাবার নয়, তাহলে তো খাবার দোকানও খোলা যাবে। খাবার দোকানেও মানে সবাইকেই যে রোলের দোকান করতে হবে তার তো মানে নেই, না খাবে না, তুমি একটা নতুন কিছু পরিবেশন করলে বা সেটা তোমার প্যাশন, হ্যাঁ, সে কিন্তু ওইটা নিয়েই করবে, নিজের যেটা মনে হয় যে তার নিজের যেটা ভালো লাগে, নিজের যেটা ভালো লাগবে, এবং মানে কনফিডেন্স আছে যে এই তো রোল চাউমিন তো আছেই, তার মধ্যে যদি ইভেন এই হোল ইন দ্য ওয়ার্ল্ড শপস তাদের মধ্যে আছে যে এই জায়গায় যাও, হ্যাঁ, আপনজন বলে একটা জায়গায়, সেখানে অল্পক্ষণের জন্য খুলতো, উড়ে যেত, একটা ভিড় হতো ওদের ফিশ ডায়মন্ড, আমিও গেছি ওদিকে। তো এই আর কি কুইজিন, মানে ওই কুইজিনটা আমাকে সাজিয়ে বসতে হবে, সেখানে ভালো হলে অটোমেটিক্যালি দর্শক আসবে, অটোমেটিক্যালি মানুষ আসবে। আমি একদম আলোচনার শেষের দিকে চলে এসেছি। মানে একটা জিনিস তোমায় মেনে নিতে হবে যে তুমি স্কাই রুমের মতো মানে কন্টিনেন্টাল একটা কিছু ইয়ে করলে, সেখানে ভূমিহীন কৃষকরা হয়তো নাও আসতে পারে, সেরকম ছবির ব্যাপারেও তাই। ইটস আনফর্চুনেট। তাতে আরও কিছু একদিক থেকে আমার মনে হয় যে মেইন স্ট্রিম ছবির দর্শকরা থাকবে আর কি। আমি এবার চলে এসেছি শেষ অংশে প্রশ্ন করব যে এখন সুযোগ অনেক বেশি, এখন সবার হাতে মোবাইল ফোন, সবার হাতে ক্যামেরা, সবার হাতে এডিটিংয়ের সুযোগ, সবার হাতে এআই, অবশ্যই। কিন্তু এই সব কিছু দিয়ে ছবিটা কি করা সম্ভব? মানে এ শুধু আমার তো দেখছি আমার অ্যাসিস্ট্যান্টরা চমৎকার করছে, এখন ছোট ফুল লেন্থ কিছু করেনি,
যে কিছুই দরকার হবে না, স্টারও দরকার হবে না, শুটিংও দরকার হবে না, এআইতে দিব্য পুরো ছবিটা করে ফেলছে। একজন করেছে একটা কুমারটুলির ওপর, তার আবার সে কমেন্ট্রি করিয়েছে রিচার্ড অ্যাটেনবরোর, কারণ রিচার্ড অ্যাটেনবরোর ভয়েসটা পাওয়া যাচ্ছে। তুমি একটা এখন পোস্ট বেরোচ্ছে, সেটা নাথিং টু ডু উইথ ফিল্মস, তো সেইটা আর্নল্ড শোয়ার্জনেগার বলছে, তার ছবি দেওয়া এবং এক এক বক্তব্য। তো আমি আমার এক বন্ধু, আমার থেকে ছোটই হয়, অনুজ প্রতিম, সে তাকে পাঠালাম। আমি বললাম যে আমেরিকা কীরকম ডমিনেট করছে, ইন্ডিয়ান টেকিরা আর কি তা চালাচ্ছে প্রায়, এবং ট্রাম্প তাতে বেজায় খেপে গিয়ে আর কি বলেছে যে কেন এটা করা হচ্ছে। তাতেও শুনে বললো যে এগুলো কিন্তু সম্পূর্ণ এআই হতে পারে আর কি, মানে এখন ওকে শর্টস্টিকারের গল্প। কালকে আমি অমিতাভ বচ্চনকে নিয়ে ছবি করবো, হ্যাঁ সেটা আমি জানি না, এবার ওদের দেখতে হবে ওদের কপিরাইট। এবং তুমি ইউ ক্যান ক্রিয়েট স্টার্স, ইউ ক্যান ক্রিয়েট অ্যান এআই স্টার, সেটা খুব স্ক্যারি। মানে এই হয়ে ডিজিটাল হলো, এই হলো সেই হলো, আমরা সুবিধা পেতে। আগে তো একটা ম্যামথ কাজ ছিল না, ওই দিয়ে ক্যান বার করে ঢুকিয়ে সেটা থেকে ম্যাগাজিন থেকে বার করে ভেতরে কালো দিয়ে ঢুকে, আমি দেখেছি কীরকম, তারপরে প্রসেসিং, তারপরে গিয়ে কালার কারেকশন, এডিটিংটাও খুব ডিফিকাল্ট, ওই দেখে 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 কেটে কেটে। আরে এই আমরা তো স্টিনবেকে করেছি, তাতেই অবস্থা। তার আগে তো ওই সাইকেল চালিয়ে আর কি, হ্যাঁ তার আগে পিক্সিং, মানে অ্যাকচুয়ালি দেখে দেখে কাটছে, দেখে দেখে কাটছে, ফ্রেম দেখে দেখে কাটছে। মানে একটা 1 ঘন্টার ছবিতে কতগুলো ফ্রেম, এই প্রত্যেকটা ফ্রেম তো দেখে দেখে ওভাবে এডিট করতে হতো। হ্যাঁ, বা মুভিওয়ালাটাও, হ্যাঁ সেটা অমিতাভ বলেছিল যে ওইটা পাশে বসে দুলালবাবুর পাশে দাঁড়িয়ে সত্যি ইচ্ছা বলছে কাট, মানে তোমার ওখানে থামিয়ে দিল যন্ত্রটা। হ্যাঁ, ফলে মানে আমি যে উত্তরটাই পৌঁছানোর চেষ্টা করছিলাম, যে এত কিছু আছে কিন্তু জিনিসটা কি তৈরি হচ্ছে বলে আপনার মনে হচ্ছে? মানে আমার মনে হয় সবসময়ই হবে, কারণ ফাইনালি তো মস্তিষ্ক এখন ওরা বলছে যে এইটা আমার ঠিক মনে হয় না, মানে সেটা দাওয়া খেলাই হোক বা হোক, কোনো জায়গায় তো হিউম্যান নিয়ে দরকার, যে বলছে যে ইমোট করতে পারবে এআই, চিন্তা ভাবনা করতে পারবে, কিন্তু বেসিক আইডিয়াটা সেইখানে বোধহয় মানুষের একটা রোল থেকে যাবে। মানে এআই নিজেই ঠিক করলো যে বলে কালকে পথের পাঁচালি করে দিল, সেটা বোধহয় হবে না। মানে আমার ক্ষুদ্র বিদ্যা বুদ্ধিতে তাই বলে যে তাকে দিয়ে করানো যেতে পারে, এআইকে দিয়ে করানো যেতে পারে, কিন্তু ওপরে একজন দরকার, একটা মাথা দরকার। অনেক মানে একটা সত্যি এটা কিছুটা এটা একটা কিছুটা আশার কথাও বটে, যে যন্ত্র হয়তো শেষ পর্যন্ত জিততে পারবে না, যন্ত্রকে চালাতেও একটা মানুষকে শেষ পর্যন্ত থাকতে হবে, দাঁড়িয়ে থাকতে হবে। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য এবং আমাদের সঙ্গে কথা বলার জন্য। এই ছবি যত কাণ্ড কলকাতাতেই সফল হোক, মানুষের কাছে পৌঁছে যাক, এবং মানুষ আপনাকে আবার উজাড় করে ভালোবাসা দিন, এই কামনা করব। আজকাল .in-এ অবশ্যই আপনারা নজর রাখবেন, এরকম এক বচন বহু বচনের আরও অন্যান্য এপিসোডগুলি ইউটিউবে রয়েছে, ফেসবুকে রয়েছে, আপনারা অবশ্যই সেগুলোও ঘুরে দেখবেন। ধন্যবাদ, নমস্কার।